সারদা কেলেঙ্কারি নিয়ে যেমন কোনো প্রোগ্রেস এত বছরে দেখলাম না, তারও ট্রিং অপারেশন নিয়ে আমি দেখতে পাচ্ছি না কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে কি হবে। পশ্চিমবঙ্গের মানুষ যেমন স্ট্র্যাটেজিক তেমন ভাবাবেগের রাজনীতিতেও বিশ্বাস করে। 4 তারিখের কথায় বলছে সব দল থাকবে, আমি তৃণমূলের নামও নিশানা রাখতে দেবো না। ওটা বুলডোজ পলিটিক্সেরই একটা নীতি ছিল, যার ফলে এই বালিশ তৃণমূল তৈরি হচ্ছে। এই 2.5 মাসে যা ভালো আপনার সফলতা, আর 2.5 মাসে যা খারাপ তৃণমূলের দায়। তার মানে মানুষ এগুলো নজরে রাখছে, স্বাভাবিকভাবেই প্রত্যাবর্তন নিশ্চিত। পুলিশি নির্যাতন সমান্তরাল ভাবে হচ্ছে, বুলডোজ পলিটিক্স চলছে, হর্স ট্রেডিং চলছে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। এই যে বিশ্বাস, এই বিশ্বাসেই বোধহয় অর্ধেক লোক বা তারও বেশি নদীর ওপারে চলে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নামক যে খরস্রোতা নদী, যে নদী এতদিন বাংলার বুকে একটা বিপ্লব, একটা আন্দোলন, একটা নতুন জগৎ বা দুনিয়া তৈরি করেছিল, তাকে আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছেন। এই পরিস্থিতিতে কিন্তু একটা প্রশ্ন উঠছেন, যারা যাচ্ছেন তাদের কি বলা উচিত? কেউ বলছেন গদ্দার, কেউ বলছেন বেঈমান। সত্যি কি তাই বলা উচিত, নাকি অন্য কিছু বলা উচিত? এই পরিস্থিতিতে আজকে তৃণমূলের প্রত্যাবর্তন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে ইতিহাস লেখার কোনো জায়গা আছে কিনা, এই নিয়ে আলোচনা করার জন্য আজকে সঙ্গে পেয়েছি প্রফেসর অধ্যাপক প্রদীপ্ত মুখার্জিকে। প্রদীপ্ত, বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। একটা জিনিস শুরুতেই আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন সম্পর্কে আপনি কতটা আশাবাদী? দেখুন, প্রত্যাবর্তন সম্পর্কে আশাবাদী শুধু নয়, প্রত্যাবর্তন নিশ্চিত, এবং সেটা অবশ্যই ইন্ডিয়া ব্লকের মাধ্যমে, সেটাও আমি নিশ্চিত। কিন্তু তার আগে আপনি একটা নাম জিজ্ঞেস করছিলেন যে এদের কোন নামে ডাকা যায় যারা নদীর ওপারে সর্বসুখ এই বিশ্বাসে চলে গেছেন। তাদের আমি বলবো শরণার্থী। আচ্ছা, দেখুন, বিজেপি দল এই শরণার্থী অনুপ্রবেশকারী নিয়ে অনেক কিছু বলেছে এবং শরণার্থীদের ভোটেই জিতেছে। শরণার্থী নিয়ে অনেক চিন্তা চেতনা তারা করেছে, আজ অব্দি কিন্তু সিএ ঠিকঠাক লাগু করেনি। হয়তো হবে ভবিষ্যতে, কিন্তু ওই গাজরটা ঝুলিয়ে রেখেছিল এবং তারা সেই বিশ্বাসে বিজেপিকে বারংবার ভোটও দিয়েছে। কিন্তু দেখা গেছে সেই শরণার্থীদের অনেকেই স্টেশনের ধারে বা সরকারি কিছু জমিতে দখল করে হোক বা জোরপূর্বক হোক বা যে কোনো কারণে হোক, নিজেদের আর্থিক সঙ্গতির জন্য, জীবন জীবিকার জন্য ছোট ছোট গুমটি করেছিল, থাকার খাওয়ার জায়গা করেছিল, রান্নার জায়গা করেছিল, মানে ব্যবসার জায়গা করেছিল। সেগুলো ভেঙে দিয়েছে বিজেপি, বুলডোজ করে দিয়েছে সেই বিজেপি। ক্ষমতায় এসেই বুলডোজ করেছে। গত এই সপ্তাহের প্রথম দিকেই দক্ষিণেশ্বরেও প্রায়, যেখানে আমার কর্মস্থান, 200 দোকান প্রায় ডেমোলিস্ট করে দিয়েছে। ফলে শরণার্থীরা যে আশা করে যাচ্ছে যে এই বোধহয় আমার ইডি থেকে বাঁচিয়ে দেবে, এই বোধহয় আমায় সিবিআই থেকে বাঁচিয়ে দেবে, এই বোধহয় আমায় বিভিন্ন জায়গা থেকে বাঁচিয়ে দেবে, বা পদ দেবে, বা সিকিউরিটি দেবে, বা ডিম চোরা থেকে, যেটাকে আমি ডিম্বাস্ত্র বলি বা ডেমোক্রেসি বলি, এখন খুব চর্চা এটা রয়েছে। প্রথম দিকে আমি এটা শুরু করেছিলাম, ডেমোক্রেসি থেকে ডেমোক্রেসি। তো স্বাভাবিকভাবে তারা যদি ভেবে থাকে এর বাইরে তারা বেরোতে পারছে, তাহলে আজকে তাপস চ্যাটার্জিকে তারা দেখে নিক, যে আজকে যখন তাপস চ্যাটার্জি যাচ্ছেন ওই শরণার্থী তৃণমূলের কাছে, সেই তাপস চ্যাটার্জির পিছনে মানুষ ডিম নিয়ে ছুটছে। এটা 1। 2 নম্বর, বিজেপি বুলডোজ করছে, যেরকম শরণার্থীদের দোকানগুলো ভেঙে দিয়েছে। বনগায় এখনো যায়নি, কিন্তু উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় ভেঙেছে, যেখানে প্রচুর শরণার্থী দোকান করেছিলেন, বা দক্ষিণেশ্বরে করেছে, বা অন্যান্য গুমা, বিরা, অশোকনগর, প্রতি জায়গায় করেছে। এরকম শরণার্থীদের ওরা বুলডোজ করে দিচ্ছে নানানভাবে। ঠিক এদেরও বুলডোজ করবে জনগণ, এবং একই সঙ্গে বিজেপিও করবে। এখান থেকে যদি ইডি সিবিআই এর মুক্তি পাওয়া যায়, তাহলে বলবো যে বিজেপি ওদের বিশ্বাস জুগিয়েছে মমতাদিকে ভাঙার জন্য। এখানে 4th মের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে, তখন ভোটে জিতেছেন সদ্য, তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী মহাশয় 4 তারিখে বলছেন, সন্ধ্যেবেলায় বলছেন সব দল থাকবে, তৃণমূলের নাম নিশান মিটিয়ে দেবো। সব দল থাকবে, তৃণমূলের নাম নিশান মিটিয়ে দেবো। অর্থাৎ তৃণমূল কোথাও একটা ব্যক্তিগত আক্রোশের জায়গা কিনা, বা বিজেপির একটা পুতুল নাচের ইতিকথার মতন পুতুল নাচানোর জায়গা কিনা, এই পার্টিকুলার তৃণমূলের যে ভাঙন চলছে, আর অভিষেককে একটা মানদণ্ড বিচার করার চেষ্টা চলছে, কিন্তু সেটা কতটা ঠিক সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি, কারণ আমার কাছে অ্যাম্পেল এভিডেন্স রয়েছে যে অভিষেককে এরা কিভাবে ফলো করেছে, বা অভিষেকের রেজাল্টই বা কি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে খুব সোজা সাপটা বলতে পারি যে জনগণের কাছেও এরা বুলডোজ হবে।
আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বশক্তিমান বিজেপিকে বাদ দিন একদিকে, তারা জিতে গেছে। ধরুন এরাও তো পুতুল খেলা করছে, পুতুল খেলা করছে, শরণার্থী খেলা করছে, বেশ দল খেলা করছে, কোন দলের কাছে প্রতীক থাকবে, কোন দলের কাছে অর্থ থাকবে, এটা খেলা চলছে। এরকম একটা খেলায় একটা ভোট করুক এরা। যে 80 জন জিতেছেন সেই 80 জন আবার ভোটে দাঁড়ান, 2 জন তৃণমূলের দাঁড়ান সেখানে, একজন শরণার্থী তৃণমূল, একজন মমতাবাদী তৃণমূল। মমতাবাদী তৃণমূলের এখনো ভোটে যখন দাঁড়াবে এদেরকে 10 গোল দিয়ে জিতবে, 10 গোল দিয়ে জিতবে এদেরকে। মানুষ এখনো মমতাবাদেই বিশ্বাস রাখেন। আর যারা মনে করছেন আইনের মারপ্যাচ করে, যারা মনে করছেন বিভিন্ন রকম মারপ্যাচ করে তারা একটা প্রতীকের দিকে ছুটে যাবেন বা একটা ফান্ডের দিকে ছুটে যাবেন, তারা মানুষের প্রতীক পাবেন না, তারা মানুষের ফান্ড পাবেন না। মানুষ, যারা 2,60,00,000-এর বেশি মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, তারা মমতাবাদকেই ভোট দিয়েছেন, তারা অভিষেকের সেনাপতিত্বকেই ভোট দিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে থেকে খুব পরিষ্কার বলছি, এই 2,60,00,000 নট এ ম্যাটার অফ জোক, সেই ভোটটা কিন্তু 41% ইনট্যাক্ট আছে, সেটা ইনট্যাক্ট আছে। এই যে বুলডোজ পলিটিক্স চলছে, এই যে অন্নপূর্ণা ভান্ডারে 1 কোটি মানুষের নাম কেটে দেওয়া হয়েছে, এই যে এখনো 26 লক্ষ লোক, তাদের ভবিষ্যৎ কি সেটা নিয়ে এখনো টালবাহানা চলছে এসআইআর এর যে জায়গাটা রয়েছে, ফলে এই 26 লক্ষ, 1 কোটি কিংবা বুলডোজ পলিটিক্স, এই সব কিছু যখন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে অন্যায়, এবং খেয়াল রাখবেন যখন ইন্দিরা গান্ধী মারা গিয়েছেন, তারপর যখন রাজীব গান্ধী ভোটে দাঁড়িয়েছেন, তখন কংগ্রেস সব থেকে বেশি আসন পেয়েছিল। সেই ভাবাবেগটাকেও কিন্তু এরা বুঝতে চাইছে না। পশ্চিমবঙ্গের মানুষ যেমন স্ট্র্যাটেজিক, তেমন ভাবাবেগের রাজনীতিতেও বিশ্বাস করে। একদিকে বিজেপির বুলডোজ পলিটিক্স, ওই 4 তারিখের যে কথাটা, যে 4 তারিখের কথায় বলছে সব দল থাকবে, আমি তৃণমূলের নামও নিশানা রাখতে দেবো না, ওটা বুলডোজ পলিটিক্সেরই একটা নীতি ছিল, যার ফলে এই বালিশ তৃণমূল তৈরি হচ্ছে, বা আমার মতে শরণার্থী তৃণমূল তৈরি হচ্ছে। যে শরণার্থী তৃণমূল নিজে স্মরণের মাধ্যমে নিজেদের বিভিন্ন যে অভিযোগ বিজেপি দিনের পর দিন করেছে, 90টা সম্পত্তি আছে, কে বলেছেন সবাই জানে, কাকে বলেছেন, জাভেদ খালকে বলেছেন। আজকে সেই 90টা সম্পত্তির কোনো হিসাব নেই। কে বলেছেন যে এখানেও ফিরহাদ হাকিমের সাইন আছে, আমরা দেখে নেব। বিল্ডিং তারাতলায় ভেঙে পড়লো, কতজন মারা গেল, কি হলো ফিরহাদ হাকিমের, কে বলেছিল বিধানসভায় দাঁড়িয়ে, আমরা জানি, সবাই জানি। তাহলে ফিরহাদ হাকিম আজকে নিশ্চিন্ত কিনা সেটা ফিরহাদ হাকিম বলতে পারবেন। মদন মিত্রের পরিবার শুদ্ধ লোক ডেকে নিয়ে যাওয়া হলো ইডি সিবিআই, পরের দিন তিনি চলে গেলেন। ফলে কে ডেকেছে? ইডি সিবিআই ডেকেছে। এই যে 80 জন গেছে, এই যে 70 জনের কাছাকাছি গেছে বলা হচ্ছে, 65 জনের কাছাকাছি গেছে বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, 4th মে একটা বড় গণমাধ্যমে তপন দত্তের স্ত্রী খুব আনন্দ সহকারে বলছিলেন, এবার আমি একটা মুক্তি পেলাম, এবার হয়তো অরূপ রায়ের বিরুদ্ধে সাজা হবে। এটা তো তৃণমূল বলেনি, এটা বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসছে, এবং এটা সাধারণ নাগরিক তপন দত্তের স্ত্রী অভিযোগ করেছেন, এবং আনন্দে তিনি বলেছেন যে এই বিজেপি সরকার আসবে। অরূপ রায়ের বিরুদ্ধে কি কেস হয়েছে? উনি জেতেননি, যদিও না জিতেছেন, যা হোক। অরূপ রায়ের বিরুদ্ধে কি হয়েছে আমি জানি না, কোনো কেস হয়েছে কিনা, কিন্তু বলা হয়েছিল কেস খোলা হবে। নিশীথ প্রামাণিক যখন ক্রীড়ামন্ত্রী হলেন, যদিও সেটা পাল্টে গিয়েছে, নিশীথ প্রামাণিক এসেই মেসি ফাইল খুললেন, অরূপ বিশ্বাস জেতেননি। কিন্তু অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কি হলো? কিছু হলো কি? যখন ডিম্বাস্ত্র হলো তার আগের দিনকে একাধিকবার কোর্টে ডাকা হয়েছে, কিন্তু তার আগের দিনকে অরূপ বিশ্বাস একটা লিখিত ব্যাংকে দিয়ে জটিলতা তৈরি করে বেরিয়ে গেলেন। তাহলে যে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম বা অন্যান্যরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ব্যারিকেডের মধ্যে রেখে দিয়েছিলেন, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কান, নাক, চোখ সব হয়েছিলেন, তারা যখন অন্যদিকে যাচ্ছেন, তখন মানুষের মধ্যে এই সন্দেহ আসছে কিনা যে এরা বাঁচার জন্য যাচ্ছে। আর সেই সন্দেহ একটা বাস্তবতায় পরিণত হচ্ছে কিনা, যখন মানুষ দেখছে যে এদের জন্য কত তড়িঘড়ি করে সব কেস সাজানো হচ্ছিল, কিন্তু তার প্রগ্রেস কিচ্ছু হচ্ছে না, কোনো প্রগ্রেস নেই। সারদা কেলেঙ্কারি নিয়ে যেমন কোনো প্রগ্রেস এত বছরে দেখলাম না, নারদ স্টিং অপারেশন নিয়ে আমি দেখতে পাচ্ছি না কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে কি হবে। একই অভিযোগে সব্যসাচী দত্তর দোষী, যে অভিযোগ সব্যসাচী দত্তের বিরুদ্ধে সিন্ডিকেট থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু আছে, ঠিক সেম টাইপ অফ কমপ্লেইন রেইজড বাই পিপল এগেইনস্ট কাকলিদি।
তাহলে সেই কাকলিদির বিরুদ্ধে যখন কোনো অভিযোগ হচ্ছে না, অভিযোগের সারবত্তা বেরোচ্ছে না বা কোনো তদন্ত হচ্ছে না, বরঞ্চ তার সিকিউরিটি বাড়ছে, আর ওদিকে ডিম্বাস্ত্র প্রয়োগের ফলে অসুস্থ হয়ে পড়ছেন সব্যসাচী দত্ত, তখন মানুষের মধ্যে সন্দেহ জাগে। মানুষের মধ্যে সন্দেহ জাগে যে বিজেপির 56 জনের খুন হলো বলে অভিযোগ 21 পরবর্তীকালীন সময়ে, কিংবা 18 সালের পঞ্চায়েতের কালে, যদিও মুখ্যমন্ত্রী বলেছেন আমি বাদ দিলাম 21-এর আগের কথা, আমি 21 থেকে ধরছি, কিন্তু বিজেপির অভিযোগ ছিল 18 সালে সব থেকে বেশি পঞ্চায়েতে সন্ত্রাসের ভূমিকা একজনের, যার 5টা জেলার দায়িত্ব ছিল। সেই ইতিহাস আমরা ভুলিনি, কিন্তু আমাদের এখন ভুলতে হচ্ছে। 20 সালের আগে কিছু জানবো না, যা জানবো 21 সালের পর থেকে জানবো। তাই জানলাম যে 21 সালে 56 জন মারা গিয়েছিল। যদি আপনি 20 জন সাংসদকে ধরেন, তাহলে 140 জন প্রায় বিধায়ক, 140 জন প্রায় বিধায়ক, কারণ একজন সাংসদ ইকুয়াস টু 7 জন বিধায়ক, এভাবে আমরা জেনে এসেছি। তাহলে 20 জন মানে হচ্ছে 7 দুগুণে 14, 140 জন বিধায়ক। তাহলে টোটাল যে 500 কতজন বিজেপির কর্মী মারা গেছে বলে মনে করা হচ্ছে। এই যে এনসিপিআই তৈরি হলো, কারা হেল্প করলো, কার বাড়িতে বসে এনসিপিআই এর ব্যাপারে সিদ্ধান্ত হলো? শুধু বিজেপির নেতা মন্ত্রী। তাহলে সেই এনসিপিআই এ যখন এই 20 জন যোগ করছেন, এবং এরা যখন এনডিএ কে সাপোর্ট করবেন বলছেন পরবর্তী বিলগুলোতে, যে বিলগুলোর মধ্যে ডিলিমিটেশন আছে, যে বিলগুলোর মধ্যে নারী সুরক্ষা নিয়ে কথা বলার চেষ্টা করা হচ্ছে কিন্তু আখেরে ডিলিমিটেশন, তাহলে সেইখানে এই 20 জন সাংসদের ভোট নিতে লজ্জা করবে না তো বিজেপির? কারণ ব্যক্তি আগে, ব্যক্তির পরে দেশ, ব্যক্তির পরে দল, দলের পরে দেশ, সবার আগে দেশ। তাহলে যে দেশের 500 জনের বেশি নাগরিক একটা রাজ্যে মারা গেল এবং তারা বিজেপির সমর্থক, সেই বিজেপির শহীদদের রক্ত যাদের হাতে লেগে আছে, বিজেপির লোকেরা কি বলবে না যে এদের কেন সাপোর্ট আপনি নিলেন? তাই আপনি যে প্রত্যাবর্তনের কথা বলেন, এখন অব্দি যেটুকু বললাম, প্রতিটা ইস্যুকে জনগণ মাথায় রাখছে এবং খুব পরিষ্কার ভাবে মাথায় রাখছে। জনগণ, বাংলার জনগণ অত বোকা নয়। বাংলার ইতিহাস বিপ্লবের ইতিহাস। এখনো আন্দামান জেলে গেলে, সেলুলার জেলে গেলে সব থেকে বেশি বাঙালিদের অবদান সেখানে দেখতে পাওয়া যায়। সেই বাঙালি এত সহজে ভুলবে না। তাই এই মুহূর্তে বিজেপিকে জয়ী ক্যান্ডিডেটই মনে করা হোক, জয়ী দল, সব মেনে নিলাম। 100টার ওপর আসন আছে, যেখানে মনে করা হয়েছে যে ক্যাটাগরিক্যালি ওরা নির্দিষ্টভাবে বেছে বেছে ভোট চুরি করেছে, সেটা আমাদের অভিযোগ এখনো আছে। এবং তারপরেও বলছি, ওই যে 80টা আসন আবার দাঁড়াক, 80 জন শরণার্থী তৃণমূল আর 80 জন মমতাবাদী তৃণমূল দাঁড়াক, ভোট হোক। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো নির্বাচন কমিশনকে খরচা করতে হবে না। নির্বাচন কমিশন শুধু তদারকি করুক, খরচা মমতাবাদ দিয়ে দেবে কোনো না কোনো ভাবে জনগণের কাছ থেকে। ভোট জনগণের হবে, আমরা 10 গোল দেব। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এখানে একটা। 2, প্রত্যাবর্তন। কেন প্রত্যাবর্তন কেন বলছি বলুন তো? আপনি এই 2.5 মাসের তথ্যচিত্র দেখুন। বলা হয়েছিল মানে নারী সুরক্ষা, ইতিমধ্যে 19টার বেশি নারী সুরক্ষা কোথায়? 19টার বেশি। আপনি কলকাতার রাস্তা নিশ্চয়ই ঘুরে বেড়ান, দ্য উইন হ্যাজ নেভার বিন সেলিব্রেটেড। অর্থাৎ যখন আমি জিতছি, সেই জেতার মধ্যে যে আনন্দ থাকে, সেই আনন্দ আপনি রাস্তায় দেখতে পেয়েছেন এই 2.5 মাসে? দেখতে পাননি। কিন্তু ডিজে বাজানো কিন্তু সমান্তরাল চলছে, তৃণমূলের কোনো মানে কর্মসূচি হলে সেখানে মার্চ চলছে এবং বাজে বাজে গান চলছে একটানা। যে বাজে গান একসময় আমাদের কিছু লোক বাজিয়েছিল এবং তার জন্য আমরা প্রচন্ডভাবে তাদের সমালোচনাও করেছি, যারা আমরা করতে পেরেছি। সেইখানে দাঁড়িয়ে থেকে আজকে সেই একই পন্থা তারা নিচ্ছে। পুলিশি নির্যাতন সমান্তরাল ভাবে হচ্ছে, বুলডোজ পলিটিক্স চলছে, হর্স ট্রেডিং চলছে। এবং আপনি জনকল্যাণের জন্য প্রকৃত প্রস্তাবে যে কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, সেগুলোকেই অনুসরণ করছেন। আয়ুষ্মান ভারত দিতে না পেরে স্বাস্থ্যসাথীকেই চালাতে চেষ্টা করছেন। কিন্তু আপনি কন্যাশ্রীর ভবিষ্যৎ কি হবে আপনি নিশ্চিত এখনো করতে পারেননি। আপনি ঐক্যশ্রীর ভবিষ্যৎ ঠিক করতে পারেননি। আপনি ঠিক করতে পারেননি লক্ষ্মীর ভান্ডারের পরবর্তী যে আপনি অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন, সেখানে কেন 1 কোটির বেশি মানুষের নাম বাদ গেল। স্বাভাবিক প্রস্তাবেই আপনি চাকরির প্রসঙ্গ তুলেছেন। আপনি 2.5 মাসে তৃণমূলের জামানায় যেটা একদম রিক্রুটমেন্ট প্রসেস শেষ হয়েছিল, প্রায় 35,000-এর বেশি শিক্ষক শিক্ষিকা এসএসসির মাধ্যমে, সেগুলো এখনো রিক্রুটমেন্ট দিতে পারেননি। আপনি 1 লক্ষ চাকরি দেবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই 1 লক্ষ চাকরির সংস্থান করে দিয়ে গেছেন। আপনি লাক্স কোজির উদ্বোধন করছেন, আপনি শ্যাম স্টিলের উদ্বোধন করছেন, কিন্তু আপনি অস্বীকার করছেন যে এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিজিবিএস এর মাধ্যমে নিশ্চিত হওয়া জায়গা। এবং এরাই, আপনি ফ্লিপকার্টের সঙ্গে মিটিং করছেন,
কিন্তু ফ্লিপকার্টের সব থেকে বড় যে জায়গাটা, সেটা পশ্চিমবঙ্গে ফ্লিপকার্ট করেছে, যেটা ভারতের সব থেকে বড় জায়গা, আপনি সেগুলো অস্বীকার করে যাচ্ছেন। আপনি বলছেন যে শিল্প এ যাবৎকাল হয়নি, কিন্তু কোম্পানি তৈরিতে পশ্চিমবঙ্গ এখনো তৃতীয়, যেটা আপনার মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স, কি বলে, এই কোম্পানি নিয়ে যে মিনিস্ট্রিটা আছে, কর্পোরেট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, তার রিপোর্ট দেখুন, বছরের পর বছর তৃণমূল জামানায় পশ্চিমবঙ্গ 3 নম্বরে আছে। সব থেকে বেশি জিএসটি কালেকশন রাষ্ট্রের মধ্যে পশ্চিমবঙ্গ আছে। হ্যাঁ, আপনাদের মতন প্রপাগেট করতে পারে না, আপনাদের মতন প্রচুর টাকা নেই যে বিজ্ঞাপন দিয়ে 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 মানুষকে ভুল বোঝাবে। কিন্তু আজকে ইপিএফ এর ডেটা থেকে শুরু করে, আজকে জিএসটি কালেকশন থেকে শুরু করে, পশ্চিমবঙ্গ প্রথম 5টা রাজ্যের মধ্যে কি করে আসছে তাহলে? কোন জাদু বলে পশ্চিমবঙ্গ এসছে? আজকে স্কুল ড্রপ রেশিওতেও দেখুন, মানে স্কুলে যারা যায় না, সেখানেও ইউডাইসের রিপোর্টে পশ্চিমবঙ্গ একটা ভালো ফল করছে। আজকে বলছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রক, যে শিক্ষা দপ্তর, যে সব থেকে বেশি ইউজিতে ভর্তি হয়েছে। কোন পদ্ধতিতে হলো? সেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে। তাহলে সবকিছু যা ভালো, তৃণমূল আমলের ভালো দিয়ে আপনি দেখাচ্ছেন, আর খারাপগুলোর সময় আপনি আর দায়িত্ব নিচ্ছেন না। খারাপগুলোকে আপনি বলছেন তৃণমূলের দায়, ভালোগুলো আপনার সফলতা। এই 2.5 মাসে যা ভালো আপনার সফলতা, আর 2.5 মাসে যা খারাপ তৃণমূলের দায়। তার মানে মানুষ এগুলো নজরে রাখছে, স্বাভাবিকভাবেই প্রত্যাবর্তন নিশ্চিত। প্রদীপ্ত, সাংবাদিক হিসেবে একটা জিনিস জানার খুব ইচ্ছে আমার। 4 তারিখ থেকে, মানে ভোটের ফলাফল যেদিন ঘোষণা হলো সেদিন থেকে আজকে প্রায় 2.5 মাস হতে চললো। আমার পার্টিকুলার 5 তারিখ সকাল নিয়ে একটা প্রশ্ন আছে। যখন আমার ওপর সার্চ লাইট, যখন আমার সঙ্গে প্রশাসন, যখন আমার সঙ্গে প্রচার আলো সব আমার সঙ্গে, যখন এই পরিস্থিতি যখন আচমকা বদলে যায়, যখন সকালবেলা ঘুম ভাঙে এবং দেখা যায় যে আমার সঙ্গে কিচ্ছু নেই, আমি কার্যত নিঃস্ব, আমি ছিলাম সাফল্যের শীর্ষে, ক্ষমতার শীর্ষে, সেখান থেকে সবকিছু সরে গেছে, এই পরিস্থিতিতে সকালটা কেমন হয়? আপনি কেমন সকাল কাটান? এখানে আমার কথা পার্টিকুলারলি প্রথমে বলি যে থ্যাঙ্কস গড যে আমার জীবনে ওরকম আলো আসেনি যে আলোর কথা আপনি বলছেন। থ্যাঙ্কস গড। দল তো ক্ষমতায় ছিল। আমি সেটা বলছি, আমার দল ক্ষমতায় থাকলেও আমি 1 বছর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছি শিক্ষা দপ্তরে, সেখানে আমি গাড়িটা পর্যন্ত নিয়ে নিই। আমি বাসে ট্রামেই যাতায়াত করেছি, রিক্সাতে যাতায়াত করেছি, অটোতে যাতায়াত করেছি, আজও যেমন করি। ফলে আমার মেদ ছিল না। হ্যাঁ, একটু মোটা বটে আমি, কিন্তু আমার মেদ ছিল না। আমি এখনো খাটি, আগেও খাটতাম। এবং সেটা শিক্ষা দপ্তরে যারা আমার কাজের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হয়েছেন তারা জানেন যে সেখানে আমি কি সফলভাবে কাজ করেছি এবং কতটা মাটির মতন থেকেছি, কারণ আমি মমতাবাদে বিশ্বাসী। আমাদের কাছে কি থাকলো না সেটাও ইম্পর্টেন্ট নয়, আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা মানুষের কাজে কিভাবে আছি। আজও হসপিটালে রাত জাগতে পারবো কিনা সেটা আমাদের কাছে প্রশ্ন। তখনও যেমন জাগতে পারতাম মানুষের জন্য, আজও জাগতে পারবো কিনা। হ্যাঁ, আপনার কথাটা কিছু নেতার ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য, যারা ক্ষমতার জন্য দল করেছেন, যারা কাজের জন্য দল করেননি। সেটা নির্মল ঘোষের কথা বলতে পারেন, সেটা মদন মিত্রের কথা বলতে পারেন, সেটা বলতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড লিডার, সেটা বলতে পারেন সন্দীপন সাহা সাসপেন্ডেড লিডার, সেটা বলতে পারেন অরূপ রায়, সেটা বলতে পারেন অরূপ বিশ্বাস, সেটা বলতে পারেন ববি হাকিম, সো অন সো ফোর্থ। আরও প্রচুর লিডারের নাম আছে যারা আমাদের এক্স লিডার ছিলেন। তারা হয়তো এখনো সেই কমফোর্ট জোন থেকে বেরোতে পারছেন না, কিন্তু তারা ভুলে যাচ্ছেন ব্যাড হ্যাবিটস আর লাইক সফট বেডস, ভেরি ইজি টু গেট ইন বাট হার্ড টু গেট আউট। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাড হ্যাবিট ছিল না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তখনও খাটতে পারতেন, তখনও মনিটরিং করতে পারতেন, দিনের পর দিন মাঠে থাকতেন। সে বিভিন্ন সময় তিনি মাঠে হেঁটেছেন, বিভিন্ন ইস্যুতে রাস্তায় হেঁটেছেন কিলোমিটারের পর কিলোমিটার। আজও তিনি ঠিক একইভাবেই হাঁটবেন এবং তার অজস্র অনুগামী। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নামেই মমতাবাদ এবং তিনি মানেই লড়াই। সেই লড়াইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা আছেন তাদের এই আপনি যে আলোর কথা বললেন সেই আলোয় আলোকিত না হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা যে এখানে মদনদার একটা কথা ধার করে বলি যে সকালবেলায় উঠে যে সকাল সকাল পুলিশের মুখ দেখা, প্রচুর শরণার্থীর মুখ দেখা, সেইটা কেটে গিয়ে মেদ ঝরানোর সময়টা এটা। ফলে যাদের মেদ হয়েছিল তারা শুভেন্দুবাবুকে ধন্যবাদ দিয়েছেন মেদটা রেখে দেওয়ার জন্য, আর যাদের মেদ হয়েছিল তারাও শুভেন্দুবাবুকে দিচ্ছেন যে ঠিক আছে, আমরা মাঠে থাকার জন্য আপনি মেদ ঝরানোর যে ব্যবস্থা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। প্রদীপ্ত, আমি এই প্রশ্নটা করলে আপনি বলবেন আমি তো মমতাবাদী, বা আমি তো এই চেষ্টা করেছি, এই লড়াই করেছি, এইভাবে আজও লড়াই করে যাচ্ছি।
কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সবাই যখন ধীরে ধীরে গুটি গুটি পা বাড়ায় অন্যত্র, তখন কেউ কেউ থেকে যান। আপনি কিসের ভরসায় বা কিসের আশায় আপনি আজও মমতার দলে বা আমি মমতার শিবিরে আসলে থেকে- ওই লড়াইটা দেখেছি। দেখুন, আমার দলে যে সব ভালো আমি এটা কখনো বলবো না। আমার দলেও প্রচুর খারাপ আছে, আমরা বিভিন্নভাবে সেটাকে আমাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছি। আর আমরা যেহেতু মুখপাত্র, আমাদের মূল কাজ হচ্ছে আমাদের দলের ভালো কাজগুলো তুলে ধরা, খারাপ কাজকে সমর্থন না করা। আমরা, যারা আমাদের রেগুলার প্রতিনিয়ত ফলো করে তারা জানে যে আমরা খারাপ কাজকে সমর্থন করিনি, কিন্তু ভালো কাজকে কিন্তু প্রমোট করে আপনাদের যে গেছি। মুখপাত্রের যে পুল ছিল সেও তো কার্যত ফাঁকা হয়ে গেছে। মানে অবশ্যই অবশ্যই আপনারা কয়েকজন গুটি কতক রয়েছে। অবশ্যই, এবং তারাই যারা ফাঁকা হয়েছেন তারা দেখবেন যারা সব থেকে বেশি মানে ডিফেন্ড করে গেছেন খারাপ কাজগুলোকেও। আর আমরা তো তখন বড় জায়গায় খুব একটা সুযোগ পেতাম না, কারণ তারা একটা বৃত্ত তৈরি করে রেখেছিল। আজকে তারা নেই বলে আমরা বড় জায়গায় কিছুটা যেতে পেরেছি। হয়তো সেটা ভবিষ্যতে পাল্টাবে, তার কারণ আরো অনেকে আসবে যখন ভালো সময় আসবে। কিন্তু খারাপ সময়ের একটা জায়গা আমার কাছে মনে হয়েছে, দেখুন আমিও নিজেও ক্রিকেটার ছিলাম একটা সময়, দীর্ঘ সময় বা বেশ ভালো স্তরেই ক্রিকেট খেলেছি। আমি খেলার থেকে এটা শিখেছি যে হারাটা কোনো ব্যাপার না, খেলে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ। আর তুমি কতটা দিচ্ছ, যে উদ্দেশ্যে তুমি এসছো সেই উদ্দেশ্য কতটা সফল হচ্ছে। আমার উদ্দেশ্য খুব স্বাভাবিক ছিল যে আমাদের একটা দীর্ঘ ইতিহাস আছে বামপন্থীদের, মানে বিশেষ করে সিপিএম, বামপন্থী বলবো না, সিপিএম এর অত্যাচারের, যে অত্যাচার আমার পরিবারের সঙ্গেও হয়েছিল। তখন একটা সেই অত্যাচার থেকে বাঁচার জন্য একটা সাঁকোর দরকার ছিল, যে সাঁকোটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন। ফলে নিজের পরিবারের প্রতি যে অত্যাচারের ইতিহাস আমার আছে, যে ইতিহাস সিপিএম তৈরি করেছিল একদা, সেইখান থেকে উত্তরণের জন্য মমতাদির লড়াইটা আমাদের উদ্বুদ্ধ করেছিল। এবং আজও যখন দেখতে পাচ্ছি যে E20 নামে কোনো এক মন্ত্রীর ছেলের 4,500 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে, বা ক্রিকেট খেলার নামে বা ফাইন্যান্স কোম্পানির নামে কোনো এক মন্ত্রীর ছেলের 6,500 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে, দেশের নাগরিকের সুরক্ষার নাম করার পরেও দেশের নাগরিকদের সুরক্ষা থাকছে না, 700 জন ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তারপরেও রেলমন্ত্রী ইয়ে করছেন না। এই তো মুর্শিদাবাদে 6 জন মারা গেল, 700 জন মারা গেল 24 সাল থেকে এত অবধি, 23 সাল থেকে ওই পালারসোরে যে 296 জন মারা গেল তারপর থেকে এখনো অবধি। রেলমন্ত্রী পদত্যাগ করছেন না, বরঞ্চ বুলেট ট্রেনের উদ্বোধন হচ্ছে বা হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন হচ্ছে, আবার অ্যান্টি কলিশন ডিভাইস বা কবজের নাম করা হচ্ছে, কিন্তু তখনও অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের সুরক্ষা থাকছে না। পেহেলগামে মানুষের সুরক্ষা থাকছে না। তারপরে 300 কেজি RDX ঢুকে যাচ্ছে, সেখানে মানুষের সুরক্ষা থাকছে না। দিল্লিতে মানুষের সুরক্ষা থাকছে না। এরা মানুষের সুরক্ষা নিয়ে আবার কথা বলছে। আবার ডিমনিটাইজেশন হয়ে যাচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে টেরোরিজম ফান্ডিং হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকেও গতদিন চারজন ধরা পড়লো, গত 4 মাসে উত্তরপ্রদেশ থেকে 13 জন ধরা পড়েছে। ফলে টেরোরিজম সমান তারে চলছে। এবং হিন্দু অনেক মানুষ আছে যারা টেরোরিজমকে অন্য রাজ্যে, অন্য রাষ্ট্রে গিয়ে প্রমোট করছে। আমাদের ডার্ক ওয়েবে আমাদের দেশের সব থেকে সুরক্ষার বিষয়গুলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার নাগরিককে ডিলিমিটেশনের নামে বিভিন্ন রকম গাজর দেখানো হচ্ছে, আমার নাগরিককে সিএ এর নামে বিভিন্ন রকম গাজর দেখানো হচ্ছে, আমার নাগরিককে ধর্মে ধর্মে ভাগ করা হচ্ছে। এই সময় যারা প্রতিবাদ করতে জানছে তার নাম হচ্ছে একজন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা প্রকৃত প্রস্তাবে মানুষের জন্য ভাবছি কিনা, যে মানুষের নাম করে, দেশের নাম করে, क्या मैं उन शहीदों के नाम आपका एक ভোট মাং सकता हूं, মহারাষ্ট্রের লাটুরে মাননীয় প্রধানমন্ত্রী 2019 সালে ভোট চাইতে পারেন, সেই মানুষের সঙ্গে থাকবো, নাকি সেই মানুষের সঙ্গে থাকবো যার মূল লড়াইটা হচ্ছে মানুষের কাছে কিভাবে আমি বাজার খারাপের মধ্যেও অর্থ পৌঁছে দেবো, মানুষের কাছে কিভাবে একটা সুরক্ষা পৌঁছে যাব, এলিট শ্রেণীদের সবসময় দেখবো না কিন্তু সবাইকে একসঙ্গে দেখবো। এই যে ডিএ বেড়ে গেল, খুব আনন্দ হচ্ছে এক শ্রেণীর, আমারও আনন্দ হচ্ছে, কিন্তু আমার সরকার বলে দিয়েছিল যে ডিএ আমি এখন দিতে পারছি না, তার কারণ আমাকে অনেকের কাছে পৌঁছাতে হচ্ছে। এবং দেখুন, এখানে 1 কোটি মানুষ আজকের দিনে অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ হয়ে গেল। এবং একই সঙ্গে বলল যে যারা সরকারি সুবিধা নেন, অন্য সরকারি সুবিধা, তারা একটাই সুবিধা পাবেন। আবার যারা বেসরকারি সুবিধা নেন, রাজ্যের সুবিধা নেন না, তারা আবার সরকারি সুবিধা পাবেন না। নানান রকম শর্ত আরোপ হচ্ছে, স্বাভাবিক হতে পারে। কিন্তু আপনি কি সামনে রাখছেন? আপনি দেশকে সামনে রাখছেন, কিন্তু দেশকে আপনি সুরক্ষিত করতে পারছেন না। আপনি একটা ভাওতাবাজির সরকার চালিয়ে যাচ্ছেন। আপনি
স্পেস টেকনোলজি দিয়ে রাস্তা তৈরি করার কথা বলছেন, কিন্তু রাস্তার যা অবস্থা পুরো ভারতে বেশিরভাগ জায়গায় নতুন নতুন জায়গায়, আপনি বলছেন অ্যাক্ট অফ গড না অ্যাক্ট অফ ফ্রড। বিহারে যে পরিমাণে ব্রিজ ভাঙছে আর যে পরিমাণে মানুষ মরে যাচ্ছে, এগুলো সত্যি সত্যি প্রতিনিয়ত দেখছে। বিতর্ক করলে আপনি পশ্চিমবঙ্গের কিছু মানুষের উদাহরণ দিয়েছেন, কিছু অধ্যাপক, কিছু কৃষক, তাদের উদাহরণ দিয়েছেন মমতাদি ভুল কাজ করেছেন। সেগুলো যদি ভুল হয়, তাহলে 2.5 মাসে আপনি যে 17 জনের বেশি ইউটিউবারকে গ্রেফতার করলেন, জেল খাটালেন, সেটা নিয়ে খবর হলো না, তাহলে আপনি কি করছেন? মমতাদি 15 বছরে 4-5 জনকে করে বা 7 জনকে বা 70 জনকে গ্রেফতার করেছেন। তার কারণ থাক অকারণ থাক, সেটা ভুল হোক, সেটা চর্চার বিষয় অবশ্যই। তাহলে আপনি তো তার সমালোচনা করেছিলেন, তাহলে আপনি 2.5 মাসে 17 জনের বেশি লোককে কি করে গ্রেফতার করলেন? তাহলে দেশ থেকে শুরু করে দেশের নাগরিক, ইস্যু থেকে শুরু করে মানুষের পকেটে টাকা, আপনি তো কোনো কিছুই একটা নির্দিষ্ট রূপরেখা অনুযায়ী যা বলছেন আর যা করছেন তার মধ্যে তো বিস্তর গ্যাপ। তো সেই গ্যাপটা যারা আমরা দেখতে পাচ্ছি, আমরা এই লড়াইটা করব, এবং এই লড়াইয়ে আমাদের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনাদের মতন ইউটিউবের মাধ্যমে আমরা জনগণের কাছে এটা বোঝানোর চেষ্টা করব যে ভাবা প্র্যাকটিস করুন যে আপনি কতটা ভালো আছেন, আপনি কতটা সুরক্ষিত আছেন, আপনার মেয়েরা রাস্তায় এখন সুরক্ষিত আছে কিনা, আপনার ছেলেটা সঠিক সুরক্ষার চাকরি পাচ্ছে কিনা, এই তথ্যগুলো তো তুলে দিতে হবে। সেগুলো কারা করবে? আমরা ছাড়া। আর তার জন্য ক্ষমতার দরকার নেই, তার জন্য আপনাদের মতন মানুষের সহায়তা দরকার, যে আপনারা আমাদের ইন্টারভিউ নেবেন, আমরা আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবো। দ্যাট ইজ এনাফ। আর বাংলার মানুষ বাকি সচেতন, বুঝে নেবে যে কে সত্যি কে মিথ্যে। আপনি একটা তত্ত্বের কথা বললেন, ইডি, সিআইডি, এদিকে নিরাপত্তা, নিজেদের পরিবার বাঁচানো, একটা তত্ত্বের কথা আপনি তুলে ধরবেন। কিন্তু কখনো কি এই খারাপ লাগাটা তৈরি হয় যে রচনা ব্যানার্জি যখন বলেন যে আমার ফেস ইউজ করা হয়েছে, নাহলে তো গড়িয়াহাট থেকে যাকে থেকে তুলে আনতে পারতেন, বা অনুব্রত মণ্ডল বলেন যে দিদি তো কানে শুনে এসছেন এতদিন, বা মদন মিত্র বলেন যখন যে আমি তো এতদিন পালঙ্কে ছিলাম, খাটিয়াতে থাকবো, কিন্তু এখানেই ভালো থাকবো, এইগুলোতে কোথাও কি মনে হয় প্রচন্ড কষ্ট হয়, প্রচন্ড দুঃখ হয়, অবশ্যই দ্বিচারিতা টু দি ইনফিনিটি। তার কারণ তারা যতদিন ক্ষমতায় ছিলেন তাদের সাহস হয়নি ক্ষমতা ছেড়ে যে কথা আজকে বলছেন সে কথা সেদিনকে বলেন, তাদের ক্ষমতা হয়নি। তারা আশ্চর্যের নয় যে রচনা ব্যানার্জি 4 তারিখের পর জানতে পারলেন যে দুর্নীতি হয়েছে। আমি সেটাই বলছি, রচনা ব্যানার্জি থেকে শুরু করে প্রকাশিক বড়াই, আজকে দেখুন আমাদের কষ্টটা তো আমাদের জায়গায়, বিজেপির কর্মীদের কষ্টটা কি বলুন তো? যে রচনা ব্যানার্জির বিরুদ্ধে ধোঁয়া 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 করে এত কথা বললেন, সেই রচনা ব্যানার্জি তাদের কথা বলছে, তাদের সাপোর্ট করছে। যে রচনা ব্যানার্জির বিরুদ্ধে হুগলিতে ওই 2024 সালের ইলেকশন বা তৎপরবর্তীকালীন ইলেকশনের ভোট পরবর্তী হিংসা যেগুলো বলছি আমরা, সেখানে বড় অভিযোগ আছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে, আজকে তাদেরকে পাশে নিয়ে বসতে হবে। যে রচনা ব্যানার্জি বলছেন আমার ফেসকে ব্যবহার করার বদলে যদি উনি গড়িয়াহাট থেকে কাউকে তুলে নিতে পারতেন, তাহলে মিতালি বাগকে ভুলে যাচ্ছেন। মিতালি বাগ কে ছিলেন সবাই জানে, অনুব্রত মণ্ডল কে ছিলেন সবাই জানে। ফলে খুব স্বাভাবিক প্রক্রিয়ায় রচনা ব্যানার্জি থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, এদের আগামী দিনটা জানাটা খুব জরুরি। কোথাও কি আপনার এটা মনে হয় যে এদের রাজনৈতিক জীবন কার্যত এখানে শেষ হয়ে গেল? কোথাও কি এটা 100%। যেটুকু রাজনৈতিক জীবন দিদির জন্য শুরু হয়েছিল, আমি দিদির সামনেই বলছি, দিদি নিশ্চয়ই আমার কথা শুনবেন, দিদি সেটা মানে দিদি নিজেও স্বীকার করেছেন যে খানিকটা বুঝতে ভুল হয়েছে। এই ধরনের এলিমেন্ট আমি কখনো সিনেমা আর্টিস্ট বা কালচারাল জায়গা থেকে যারা আসছেন তাদের রাজনীতিতে আসার বিরোধী নই। সে মন্দাকিনীও এসছেন, ধর্মেন্দ্রও এসছেন, অমিতাভও এসছেন, জয়া বচ্চনও এসছেন, এখানে আরো সব্যসাচী বাবু অন্যভাবে আছেন, বা অনেকে আছেন এখানে, সচিন তেন্ডুলকর আছেন, এক এক রকম ভাবে এক একজন আছেন। আমি কখনো তাদের বিরোধিতা করতে পারি না, কারণ কালচারাল পলিটিক্সের একটা জায়গা আছে, পপুলার পলিটিক্সের একটা জায়গা আছে, সেটা থাক। কিন্তু মমতাদি এটা বুঝতে ভুল করেছেন যে সুভদ্রাদিদের মতন আর্টিস্ট আর রচনাদের মতন আর্টিস্ট, এই দুয়ের ফারাকটা কোথায়? সুভদ্রাদি আজও মমতাদির পাশে আছেন। যে জুন মালিয়া ওই ডিজে নিয়ে অভিষেক ব্যানার্জিকে এত সমস্যায় পড়তে হচ্ছে, কিন্তু একই রকম ভাষ্য জুন মালিয়া যখন দেন, সায়নী ঘোষ যখন দেন, তখন তার বিরুদ্ধে কেস হয় না, কেস হয় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। তাহলে ষড়যন্ত্র কোথায়? এটা বুঝতে অসুবিধা হচ্ছে মানুষের। যারা সায়নী ঘোষের ফলোয়ার ছিল
যারা জুন মালিয়ার ফলোয়ার ছিল তারা জানে না তারা কত কি পেয়েছে। সায়নী ঘোষ 21 সালের পরে একটা বাই ইলেকশনে হেরে যায়, তারপর তাকে যুবর সভাপতি করা হয়। অভিষেক ব্যানার্জির হেলিকপ্টার চড়া নিয়ে এত বিতর্ক, তারপরে যদি সব থেকে বেশি হেলিকপ্টার কেউ চড়ে থাকে সে তো হচ্ছে সায়নী ঘোষ। এবারে নির্বাচনে তো তাই হয়েছে, সব থেকে বেশি হেলিকপ্টার সে চলেছে, সব থেকে বেশি ফোকাস তাকে দেওয়া হয়েছে, আর সব থেকে বেশি ডিজে বাজানোর কথা সে বলেছে। জুন মালিয়ার বক্তব্য তো আরো ভয়ানক। এরা তো গেল এনসিপিআই এর দিক। অরুণাভ সেন হুগলির, সেই অরুণাভ সেনের বক্তব্য যদি কেউ শোনে ভোটের সময়কালীন, আরে বাপ রে বাপ, সে তো মনে হচ্ছে কালকেই বিজেপির নেতাদের সব মেরে দেবে, কর্মীদের সব মেরে দেবে। সে চলে গেল, তার বিরুদ্ধে কেস হয় না। কেস হয় শুধু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। আসলে অভিষেক ব্যানার্জি বলেছিল না, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে মৌসম বিগড়নে वाला है, and he is never go down, he has never go down। সে বলেছে, আজও বলছে যে আমার বিরুদ্ধে একটা প্রমাণ করুন, আমি গলায় দড়িয়ে দেবো জনসমক্ষে। একটা জিনিস আপনার প্রমাণ করে শাস্তি দিক না। কিন্তু অভিষেককে কেন আন্ডারমাইন করছে? কারণ অভিষেকের বয়সটা এখনো 30s এ আছে। এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, অভিষেকের বয়সটা এখনো 30s এ আছে, পলিটিক্যাল ফিউচারটা আছে। অভিষেকের একটা বড় ফলোয়ার আছে। অভিষেক যেভাবে কথা বলে, বোল্ডলি, যে ইনফরমেশন বেসে অভিষেক কথা বলে, যেভাবে কথা বলে, সেটা ভারত সরকার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে অপারেশন সিন্দুরের সময়। সেখানে ভারত সরকারকে যে বলিষ্ঠভাবে অপারেশন সিন্দুরে সে রিপ্রেজেন্ট করেছে অ্যান্টি টেরোরিজম মেজার্স এর ক্ষেত্রে, স্বাভাবিকভাবেই তার মতন ভবিষ্যতের রাজনীতিবিদ কম আছে ভারতে বলছি। ওরা চাড্ডাকে, পাঞ্জাবের চাড্ডাকে বো ডাউন করাতে পেরেছে, আমাদের অভিষেককে বো ডাউন করাতে পারেনি। এবং অভিষেক ব্যানার্জি বো ডাউন হয়নি বলে আজকে তার বিরুদ্ধে কেস। লিখে দিচ্ছি, অভিষেক ব্যানার্জি 8 ঘন্টার একটা ফোন কল করবে, যেটাকে সোকল্ড সেটিং বলা হয়। যদি ও করতো এতদিনে, দেখতেন আমাদের সরকার হয়তো আবার আসতো, দেখতেন এই 80 জন হয়তো যেত না, দেখতেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো কেস হয়তো হতো না। মজার ব্যাপার হচ্ছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে চার্জশিটে কোথাও নাম নেই, সাম অভিষেক ব্যানার্জি লেখা আছে, তাও সেটা কারুর একটা সাপ্লিমেন্টারি জায়গা থেকে এসছে। কিন্তু একের পর এক কেস চলে আছে, কিন্তু সেই একই দোষী যারা, তাদের বিরুদ্ধে কোনো কেস নেই, খামারি নেই, পুলিশি অ্যাকশন নেই, তারা উল্টে একটা প্রোটেকশন জায়গা থেকে ঢুকে গেছে। ফলে একদিকে প্রোটেকশনিজম একটা প্রমোট করা হচ্ছে বিজেপির মাধ্যমে। বিজেপি যতই অস্বীকার করুক, যদি বিজেপি অস্বীকার না করে তাহলে বিজেপি প্রমাণ করে দিক যে আমি ভুল, ওদের বিরুদ্ধে কেস করুক, সেম একই অভিযোগে আমার নাম দিয়ে অভিযোগ করুক দরকার পড়লে। সুমোটো মামলা তো হতে পারে, সুমোটো হোক না, একের পর এক তথ্য তুলে দিতে পারি, যেটা বলা হয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যেরকম তারা তথ্য তুলেছে, সেই একই তথ্য তোদের বিরুদ্ধে আছে। তাহলে কেন দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা হবে না? যখন সে বলছে গর্ত খুঁড়ে দেবে, 6 ইঞ্চি কমিয়ে দেবে, সাদা থান পাঠাবে, মেরে ফেলবে, বা আরো কত কিছু প্রমাণ আছে আমার কাছে। কেন তোমার হচ্ছে বিজেপির অন্য নেতাদের বিরুদ্ধে হবে না, যারা বলছে উল্টা লাটকাকে ঝুলা দেঙ্গে, যারা বলছে যে আকাশে পাঠিয়ে দেবো, তারাও তো বড় বড় পোর্টফোলিও, তাহলে তাদের বিরুদ্ধে কেন কেস হবে না? তারা গুন্ডা দমনের কনটেক্সটে বলেছেন, অভিষেকও তো গুন্ডা দমনের কনটেক্সটে বলেছেন। ভুল, আবারও বলছি, কোনো ভুল কথা সমর্থনযোগ্য নয়, সেটা পলিটিক্যাল কালচারকে নষ্ট করে। কিন্তু সেই পলিটিক্যাল কালচার নষ্টর জন্য যদি অভিষেক ব্যানার্জি দোষী হন, অভিযুক্ত হন, তাহলে বাকিরা কেন ছাড় পেয়ে ঘুরে বেড়াচ্ছেন? এনসিপিআই নেতারা ছাড় পেয়ে ঘুরে বেড়াচ্ছেন। ঋতব্রতর নেতৃত্বে, সাসপেন্ডেড তৃণমূল থেকে ঋতব্রতর নেতৃত্বে যারা আছেন তাদের মাধ্যমে হচ্ছে, আবার বিজেপির মাধ্যমেও হয়েছে। তারা কেন ছাড় পেয়ে ঘুরে বেড়াচ্ছে? যদি আইনের শাসনই থাকবে, শাসকের আইন থাকবে না, তাহলে এটা কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তর তো মানুষকে দিতে হবে পরবর্তীকালে। ফলে 29 সাল আসছে, 29 সালে ভোট খুব ভাইটাল ভোট, তার আগে 28 সালের ভোট উত্তরপ্রদেশের খুব ভাইটাল ভোট। এই দুটো ভোট কিন্তু মানুষ নজর রাখছে, এবং আশা করি যদি ইভিএম ঠিকঠাক থাকে, নজরদারি ঠিকঠাক থাকে, সুপ্রিম কোর্ট যদি হস্তক্ষেপ করে, আশা করছি ভরাডুবি হচ্ছে বিজেপি। আচ্ছা প্রদীপ্ত, একটা কথা বলুন, ইদানিং কালে মমতা বন্দ্যোপাধ্যায় কি হঠাৎ বামপন্থীদের প্রতি, বিশেষ করে সিপিএম এর প্রতি দুর্বল হয়ে পড়েছেন? প্রায়শই, মানে গতকালও একটা বিবৃতি দিয়েছেন, সেখানেও সিপিএম এর একটু প্রশংসাই করেছেন। সিপিএম কতটা আমি জানি না, বামপন্থী অবশ্যই, কারণ মমতা ব্যানার্জির সোজা, উনি কিন্তু বামপন্থী বলেন, উনি একদম ক্যাটাগরিক্যালি বলেছেন সিপিএম এর। সেটা ঋতব্রতর ইস্যুতে হয়তো ঠিক, উনি অবশ্যই ঠিক। দেখুন, সিপিএম বামপন্থী এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সিপিএম যারা আদর্শগত
দিক থেকে এত কথা বলে, যারা তৃণমূলকে এত কথা বলে, সেটিং নিয়ে এত কথা বলে, তাদের পুরনো ইতিহাসে, বেশি পুরনো ইতিহাসে যাচ্ছি না, 2006-08-এর ইতিহাসটাই তারা মনে রাখুক। যে কংগ্রেসের হাত তারা ছেড়েছিল দেশের সার্বভৌমিকতা 1-2-3 চুক্তি, মানে পারমাণবিক চুক্তির পরিপ্রেক্ষিতে তারা কংগ্রেসের হাত ত্যাগ করেছিল এবং সোমনাথ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করে দিয়েছিল দল থেকে, কারণ সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকারের ভূমিকা নিতে চেয়েছিলেন। আজীবন তাকে সদস্যপদ দেওয়া হয়নি, মরার পরবর্তীকালীন বা কাছাকাছি সময় দেওয়ার চেষ্টা হলেও তিনি নেননি। তারা এত আদর্শবান যে কংগ্রেসের সঙ্গে তারা মানে বিচ্ছেদ করলো, সেই কংগ্রেসের সঙ্গেই পরবর্তীকালে তারা হাত মেলালো। সৈফুদ্দিন চৌধুরীকে তো দল ছাড়তে হয়েছিল। ফলে সিপিএম এর যে আদর্শগত জায়গা, সেটা যদি প্রমাণের কনটেক্সটে, বাস্তবতার কনটেক্সটে ধরা হয়, ওরা বড় বড় কথা বলে, ওরা বেশ বলিষ্ঠভাবে ব্যক্তি সমালোচনা করে। কিন্তু আমরা ব্যক্তি সমালোচনার বাইরে বেরিয়ে বলছি যে ব্যক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ওরা তো ব্যক্তি কেন্দ্রিক দল নয়, আমাদের দল ব্যক্তি কেন্দ্রিক। অবশ্যই ওরা তো ব্যক্তি কেন্দ্রিক দল, আদর্শ কেন্দ্রিক দল, মতাদর্শ কেন্দ্রিক দল, রেজিমেন্টেড দল। তাহলে সেই রেজিমেন্টেড দলে যদি এই বিচ্যুতি থাকে, তাহলে ব্যক্তি কেন্দ্রিক দলেও তো বিচ্যুতি থাকতে পারে। মূল কথা হচ্ছে পলিটিক্যাল রিয়ালিজম, কনটেক্সচুয়ালাইজেশন, যে কোন কনটেক্সটে কোনটা প্রয়োজনীয়, সেই কনটেক্সচুয়ালাইজেশন তারাও করেছেন তাদের রেলিভেন্সের জন্য। আমাদের রেলিভেন্সের জন্য যদি আজ, আমাদের মানে জনগণের কথা বলছি, ভারতবাসীর কথা বলছি, আমাদের রেলিভেন্সের জন্য যদি আজকে সিপিএম এর কথা মমতাদি বলে থাকেন, আমি তাকে সমর্থন করছি। তার কারণ ইন্ডিয়া, তাকে শক্তিশালী হতে হবে। ইন্ডিয়া শক্তিশালী হলে তবেই বাড়েগা ইন্ডিয়া। ইন্ডিয়া শক্তিশালী তো বাড়েগা ইন্ডিয়া। আপনি সঙ্গে সঙ্গে 2014 সালে বিজেপির অ্যাডভার্টাইজ গুলো দেখবেন, ক্যা খাউঙ্গা, ক্যা পারুঙ্গা, ক্যাসে যাউঙ্গা। যারা মুদ্রাস্ফীতি করছে তাদের বিরুদ্ধেই ভোট। মনে করুন সেই 2014 ইউটিউবে যান, বিজেপির ইউটিউবে যান, সেখানে দেখুন 2014 যে সকল অ্যাডভার্টাইজ গুলো করা হয়েছিল সেগুলো আজকে চালিয়ে দিন, সব সত্যি মনে হবে। শুধু আপকি বার বিজেপি সরকারের বদলে আপকি বার ইন্ডিয়া কা সরকার, এটা চলে আসবে। তাই 29 সালটা খুব ভাইটাল, জনগণকে সচেতন করা আরো জরুরি, এবং জনগণ নিশ্চয়ই সচেতন আছে। ভোট চুরি যদি আটকানো যায়, জনগণ কিন্তু ব্যালটে আবার জবাব দেবে, ইভিএম এ আবার জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দিয়েছেন, বলেছেন যে আমি কোনো অবস্থাতেই আমার আদর্শ বেঁচে খাই না। 2 নম্বর বলেছেন যে 21শে জুলাই নতুন করে পথ চলা শুরু হবে, এই বার্তা দিয়েছেন তিনি। এই 21শে জুলাইকে এত সিগনিফিকেন্ট ডে বলে ধরা হচ্ছে কেন? মানে এতদিন, মানে দেখুন এইটা ইতিহাস তো মোটামুটি সবাই জানে, কিন্তু এই 21শে জুলাই কি মমতা বন্দ্যোপাধ্যায় মানে সাম্রাজ্য হারানোর পর, ক্ষমতা হারানোর পর এই 21শে জুলাই থেকেই একটা মানে যে প্রত্যাবর্তনের যে নতুন থিওরি সামনে আনা হচ্ছে, সেটা শুরু হবে সেই কারণে? আমি সাম্রাজ্য শব্দটার অপোজ করছি, কারণ সাম্রাজ্য নেগেটিভ সেন্সে হয়, আমাদের কাছে সেটা শাসন ছিল, গভর্নেন্স ছিল, সেটা আপনি আপনার মতন বলতেই পারেন। কিন্তু আমরা যে শাসনকাল করেছি তাতে জনগণ কতটা উপকৃত হয়েছে, অনেক খারাপ কাজ তার মধ্যে হয়েছে, সমালোচনা হয়েছে, আমরা কারেকশন মেজার্সে গেছি, সব ঠিক আছে। আমরা কখনো বলিনি আমরা ধোয়া তুলসী পাতা, কিন্তু আমরা কারেকশন মেজার্সেও গেছি। একটা সমাজে, বৃহত্তর সমাজে অনেক সমস্যা থাকে, তাকে ডিল করার ক্ষেত্রে ব্যর্থ হওয়াটা অবশ্যই অন্যায়ের, কিন্তু সেটা কারেকশন করাটা অনেকটা সদিচ্ছার উপর নির্ভর করে, এবং আমরা সেই সদিচ্ছা দেখিয়েছিলাম। তার পরবর্তীকালীন যে বাতাবরণ তৈরি হলো, বিশেষ করে আপকি বার 200 পার না হওয়ার পর থেকে, 21-এর পর থেকে, আপনি খেয়াল করে দেখবেন আপকি বার 200 পার হলো না হওয়ার ফলে যেটা হলো, ফাইন্যান্সিয়াল ব্লকেট তৈরি হলো, বিশেষ করে 3টি মেজর ক্ষেত্রে, 4টি মেজর ক্ষেত্রে। একটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড। দেখেছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ভয়াবহ বন্যাগুলো হয়েছে, বিহারকে যে টাকা দেওয়া হয়েছে আমাদের তার সিকিকণা দেওয়া হয়নি। ফাইন্যান্সিয়াল ব্লকেট, কিন্তু তাদেরকে সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হয়েছে, মানে আমাদের রাজ্য সরকারকে করতে হয়েছে। 2 হচ্ছে আপনি দেখবেন 100 দিনের কাজের টাকা, এখনো পর্যন্ত কেউ সাজা পেল না, কিন্তু কে দোষী এখনো জানতে পারলাম না, কিন্তু দোষী। কিছু জায়গায় হয়েছে সমস্যা, সরকার টাকা ফেরত দিয়েছে, সেটা 4টে জেলায় হয়েছিল, বাকি জেলাগুলো। এবং এখন তো ডাইরেক্ট বেনিফিট সিস্টেম আছে, প্রত্যেকের ওই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করে দিয়েছিল, মনে আছে, জনধন যোজনা। ইজিলি একটা ক্লিকে মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার জায়গা থাকতে পারতো যদি রিপোর্ট সব ঠিক থাকতো। এতগুলো সেন্ট্রাল টিম এসেছিল, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, তাদের রিপোর্ট এখনো জনসমক্ষে নেই। ফলে কত টাকা দিয়েছে সেটা বড় কথা নয়, কত টাকা দেয়নি সেটাও কিন্তু বড় কথা। 100 দিনের কাজ পুরুলিয়ায় এখন কাজ শুরু হয়ে গেছে, এবং রাজ্য জুড়ে কাজ শুরু হয়ে গেছে, পুরুলিয়ায় প্রথম কাজ হচ্ছে। কিন্তু তার আগে আমরা জানতে পারলাম না কে দোষী, কেন টাকা আটকে রাখা হয়েছে, কোনো হোয়াইট পেপার নেই। মাথার ছাদ, রেখা তার কিন্তু বাড়ি নেই, মাথার ছাদ ছিল না এ যাবৎকাল, 21 সালের থেকে 26 সাল অবধি
কারণ বাংলার বাড়ি সে নিতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই বাংলার বাড়িও দিতে হয়েছে। ফাইন্যান্সিয়াল ব্লকেট ওরা করে রেখেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দুর্নীতির অভিযোগে তারা আটকে। কে দুর্নীতি করলো, কোথায় দুর্নীতি হলো, কে সাজা পেলো জানি না, কিন্তু মানুষের টাকা আটকে রেখেছিল। এবং তারপরে হচ্ছে সড়ক যোজনার টাকা, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হয়েছিল। ফলে বিজেপি একদিকে ষড়যন্ত্র করেছে আর একদিকে ভোট চুরি করেছে, সেটাও ষড়যন্ত্রের পার্ট। 3 নম্বর ষড়যন্ত্র, আপনি মদনদার 30 মের সম্ভবত একটা প্রচলিত গণমাধ্যমে একটা ভোট আছে স্যাবোটেজ নিয়ে বক্তব্য আছে, সেখানে মদনদাই বলছেন যে আমরা বুঝতে পারিনি আমাদের প্রায় 90 জন বিধায়ক পদপ্রার্থী তারা অলরেডি সব তথ্য পাচার করে দিয়েছে এবং তারা সেটিং করেও বসে আছে, এটা উনি বলেছিলেন। এবং একই সঙ্গে আমরা বারবার বলেছিলাম যে ইডির মাধ্যমে আইপ্যাকের যে তথ্য চুরি হয়ে যাওয়া, আমরা বলেছিলাম আমাদের সব তথ্য চুরি করে নিয়েছে এবং তার ভিত্তিতে তারা যে সেটিং করেছে বিজেপি, কেন্দ্রীয় সরকার বা অন্যান্যরা, সেখানে দেখা যাচ্ছে ইডির মালিককে আইপ্যাকের মালিককে গ্রেপ্তার করা হলো ভোটের আগে এবং ভোটের পরের দিনই ছেড়ে দেওয়া হলো, কিন্তু তার 2.5 মাস হয়ে গেল, তার কি ভবিষ্যৎ সেটাও আমরা দেখলাম না। এই সার্বিক যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রগুলো এখন জনমানুষে এসে গেছে, তার সঙ্গে যুক্ত হয়েছে এই বেরিয়ে যাওয়া। ফলে এটা আমাদের কাছে বিশাল বড় পরীক্ষা এই 21শে জুলাই, যে আদালত আমাদের রায় দিয়েছে 2,500, আশা করি 2,500, তো আমাদের তো 2.5 লাখ 4.5 লাখ এরকম লোক হয়, এখন সবাই তো বাড়ি থেকে বেরোতে পারছে না, এটাও একটা সত্যি ঘটনা। মানুষ তো শান্তিপ্রিয় থাকতে চায়, তার মধ্যেও এটা আমাদের কাছে অবশ্যই পরীক্ষা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে কিভাবে দেখছেন। আমরা দেখলেই তো হবে না, মানুষকেও দেখতে হবে। তাই লড়াইটা সেই গ্রাসরুট থেকেই শুরু হওয়ার লড়াই, যে গ্রাসরুটের লড়াই ছিল মানুষের এপিক কার্ড, মানুষের ভোটাধিকার, আবার সেই ভোটাধিকারের লড়াই, যে ভোটাধিকার আমরা প্রকৃত প্রস্তাবে আরোপ করতে পারবো কিনা, ভোটাধিকার প্রকৃত প্রস্তাবে পাবো কিনা, নাকি চুরি হয়ে যাবে ভোট। 28 লক্ষ মানুষের ডিসিশন হয়নি, ইনকমপ্লিট একটা ভোটার তালিকায় প্রথমবারের মতন ভোট হলো। আমরা ভোট বয়কট করতেই পারতাম, কিন্তু আমরা রিস্ক নিয়েছিলাম। তারপরেও 2,60,00,000 ভোট পেয়েছি, ওরা 2,89,00,000 মতন ভোট পেয়েছে, মাত্র 29 লাখের ডিফারেন্স বা 30 লাখের ডিফারেন্স বা 32 লাখের ডিফারেন্স, যাই হোক। ফলে একদিকে ভোট চুরি, একদিকে 28 লক্ষ মানুষকে ফেলে দেওয়া, স্বাভাবিকভাবে ভোটাধিকারকে আরো বলিষ্ঠ আকারে যাতে নিয়ে আসা যায় সেই লড়াই, স্বাভাবিকভাবেই সরকার বদলের লড়াই, স্বাভাবিকভাবেই আমাদের অস্তিত্বের লড়াই। তাই 21শে জুলাই 29কে লক্ষ্য রেখে আবার নতুন যাত্রা শুরু হওয়া। প্রদীপ, একদম শেষ পর্বে চলে এসেছি, দুটো প্রশ্ন করবো আপনাকে। এক হচ্ছে যে গুন্ডা দমন বিল পেশ করা হয়েছে, মানে লাগু করা হয়েছে গত সোমবার থেকে রাজ্যের উপর বলবৎ হয়েছে। এই গুন্ডা দমন বিলের নির্যাস কি, মানে এটা নিয়ে এত কথা হচ্ছে কেন? মানে কিছুই না, স্ট্যান স্বামীর মতন লোকদের তৈরি করা, আরো পুরো কাস্টের মতন লোকজন তৈরি করা, আর এর বাইরে কিছু না। যে বিনা বিচারে যারা পলিসির বিরোধিতা করছে, খারাপ ঘটনার বিরোধিতা করছে, তার ভিত্তিতে জনমত তৈরি হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করো, এর বাইরে তো কিছু না। মানে বিরোধী কণ্ঠস্বর রোধ করা। ওই যে কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম যে যারা সরকারে আছে বা সরকারের পদলেহন করছে, তারা একই বক্তব্য রাখলেও তাদের বিরুদ্ধে অভিযোগ হয় না, কিন্তু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একই বক্তব্যের জন্য অভিযোগ হয়। এখন দেখুন, শওকত মোল্লা জেলে আছে তো, সব্যসাচী দত্ত জেলে আছে তো, আরো অনেক নেতা মন্ত্রী, পুরো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে 14,000 অভিযোগ হয়েছে বলে আমরা জেনেছি। তাদের অনেকেই তো জেলে আছে। কোন আইনের বলে জেলে আছে, কিভাবে তারা জেলে আছে? তাহলে আইন একটা ছিল। কিন্তু আপনি শঙ্করদার বক্তব্য মিস করবেন না। শঙ্করদা গুন্ডা দমন আইন নিয়ে বিধানসভায় বলছেন যে সেদিনকে আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল, বলছে বাংলার বাঘের জন্মদিনে বাংলার নববাঘ এই ইউসিসি এই গুন্ডা দমন বিল আনলেন। বাংলার নববাঘ কাকে বলেছেন উনি জানেন। সেই বাংলার নববাঘের সময় যে গুন্ডা দমন আইন হলো, সেটা নাকি হলো বিএনএস এর কিছু ত্রুটির জন্য। রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে পরিষদীয় দলের নেতা, সে বলছে যে পরিষদীয় দলের মন্ত্রী, সে বলছে যে বিএনএস এ কিছু সমস্যা আছে, তাই জন্য গুন্ডা দমন আইন। তাহলে কেন্দ্র সরকারের সমালোচনা করলো, বাংলার গণমাধ্যম চুপ। আপনাদের মতন গণমাধ্যমে আমরা বলতে পারছি। তাহলে বুঝতে পারছেন উদ্দেশ্যটা কোথায়। বিএনএস এর প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা জানতে পারলাম বিএনএস নাকি এখানে লাগুই হয়নি, কিন্তু যে কোনো থানায় যাবেন দেখবেন বিএনএস লাগু হয়ে বসেছিল সেদিন থেকেই।
ফলে যে মিথ্যাচার দিয়ে এই সরকার কাজ করছে সেই মিথ্যাচারকে ঢাকতে যে জনবিরোধী কাজকর্ম এই সরকার করে যাচ্ছে তার বিরুদ্ধে জনরোষ, জনগণের মত যাতে ঠিকঠাকভাবে অ্যাকুমুলেট না হয়, সেটার বিরুদ্ধে এই কাজটা হবে। হয়তো 1 বছরের ওই কেসটা থাকতো না, কখনো থাকতে পারে না। 1 বছর অবধি টু দ্য ম্যাক্স বিনা বিচারে আটক হতেই পারে। পুলিশ মনে করলে আপনার ইন্টারভিউয়ের পরে আমাকে গ্রেফতার করতেই পারে। স্বাভাবিকভাবেই আমার বক্তব্য হচ্ছে যে আমি তখন আইনি সহায়তা পাবো না। তাহলে সংবিধানের ঊর্ধ্বে আইন হয়ে যাচ্ছে, নাগরিক অধিকারের ঊর্ধ্বে আইন হয়ে যাচ্ছে, প্রশ্ন করার ঊর্ধ্বে আইন হয়ে যাচ্ছে। এই আইনগুলো করার উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে জনমানসে, এবং আমি একা বলছি। ভারতের আপামর জনগণের একটা গুরুত্বপূর্ণ যুক্তিপূর্ণ অংশ যারা চেতনার মাধ্যমে, ভাবাবেগের মাধ্যমে, চিন্তার মাধ্যমে অনেকটা এগিয়ে আছেন, নাগরিক সমাজের একটা বড় অংশ এটার কিন্তু সমালোচনা করছেন। এবং সেটা কতটা আইনের শাসনের জন্য আর শাসকের আইনের জন্য সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চুরি দুর্নীতিতে একদম জর্জরিত ছিল, এই অভিযোগ তো দীর্ঘদিন ধরে বিরোধী শিবির থেকে করা হয়েছে, যারা এখন সরকারে এসেছে। যদি তাই হয়ে থাকে, 2 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই সহানুভূতির হাওয়াটা কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সবসময় সহানুভূতির হাওয়া ছিল, সেই জন্য তো 2,60,00,000 আরো বাড়ছে। তার কারণ ওরা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পথে ছিলেন, এরা বেঠিক পথে করেছিল। এরা ঠিক পথে ছিল না, এরা বিপথে ছিল, এবং সেই বিপদটা দলের বিপদ ডেকে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খানিকটা বলবো কন্ট্রোল করেননি বা করতে পারেননি। কারণ কখনো কখনো কি হয় যে দলের সার্বিক ভালোর জন্য কিছু জিনিস হয়তো চোখে দেখা যায় না, বা সরকার চালাতে গিয়ে অনেক কিছু হয়তো সরকারের যারা আমলাতন্ত্র আছে, যখন আলোই থাকে অনেক অন্ধকার চোখে পড়ে না, বা আমলাতন্ত্রের দোষও আছে, যে কারণে পুলিশদের অনেককে শুভেন্দুবাবু আসার পরেই সরিয়ে দিয়েছেন, যে পুলিশ ঠিকঠাক ইনফরমেশন পৌঁছাচ্ছিল না, নিজেদের স্বার্থেও হতে পারে। আমি জানি না কি, তবে যেই দোষী হোক না কেন, সে আমি হলে আমার দোষ হোক, সাজা হোক, আমার দলের বড় নেতা হলে তারও সাজা হোক। আমি চাই যে প্রকৃত দোষীরা সামনে আসুক। আমি কিন্তু কখনো বলবো না আমার দলের যদি কেউ দোষী হয়, বর্তমান ক্ষেত্রেও, মমতাবাদের ক্ষেত্রেও যদি কেউ দোষী হয়, তারা যেন মুক্তি স্বাদ নিয়ে ঘুরে বেড়ায়, তারা যেন মুক্ত হয়ে ঘুরে বেড়ায়, আমি সেটা কখনো বলবো না। আমি যেটা বলবো যে আইনের শাসন যদি প্রকৃত প্রস্তাবে আপনি জনমানুষে বিশ্বাস করাতে চান, যেন বিজেপি সরকার যে মোটো নিয়ে এসছে সেটা যেন তারা করে দেখায়, না কিন্তু মানুষের অবিশ্বাস আরো বাড়তে থাকবে। এবং সেই অবিশ্বাস থেকেই এই সহানুভূতি বাড়ছে, সেই অবিশ্বাস থেকেই এই সহানুভূতি বাড়ছে যে কেন আপনি আমাদের গরিবদের কথা বলে গরিবদের বাড়ি ভাঙছেন, গরিবদের অন্নসংস্থান ভাঙছেন। পশ্চিমবঙ্গের একটা বড় অন্নসংস্থান আসে, কর্মসংস্থান আসে এই অসংগঠিত ক্ষেত্র থেকে। যে অসংগঠিত ক্ষেত্রের সামাজিক সুরক্ষা মমতা ব্যানার্জি দিয়েছিলেন, সেই সামাজিক সুরক্ষা আপনি তুলে দিচ্ছেন, সেই অসংগঠিত ক্ষেত্রের আয়ের সংস্থান আপনি তুলে দিচ্ছেন। আপনি মানুষের সুরক্ষা নিয়ে কথা বললেও মানুষের প্রকৃত সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন। আবার ওই ব্যাক টু দ্য স্কোয়ার বলছি, নারী সুরক্ষার কথা বললেও আপনি নারী সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভালো সামাজিক সুরক্ষা করে গিয়েছিলেন তার অধিকাংশ আপনি ফলো করার চেষ্টা করছেন, যেগুলো পারছেন। তাহলে আপনি আলাদা কোথায়? বরঞ্চ আপনি তো আরো খারাপ। যদি তৃণমূল কংগ্রেসের কিছু খারাপ থেকে থাকে, আপনি অর্থাৎ বিজেপি যে সরকার চালাচ্ছে তা তো বর্তমানে আরো খারাপ সরকার চালাচ্ছে। আমি এখনই পুরোটা খারাপ বলবো না, এখনই এত সমালোচনা করার সময় নেই। 2-2.5 মাস হয়েছে, আরো দেখতে চাই। কিন্তু ওই 19টা ধর্ষণ কিন্তু সত্যি 2 মাসের কনটেক্সটে এটা মেনে নেওয়া যাচ্ছে না। এবং সেই কনটেক্সটে নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী তিনি যখন বলছেন বিদেশেও তো এরকম হয়, আমরা কত আটকাবো, সমাজকেও সচেতন হতে হবে, সেই কমেন্টগুলোও কিন্তু নিয়ে আজকে চর্চা হচ্ছে না, যেটা আগে হতো। একটা রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্কুল থেকে ছুটি হওয়ার সময় 2023 সালে একটি বাচ্চা মারা যাচ্ছে, মর্মান্তিক ঘটনা। চারিদিকে সরকার পতন চাই, সরকার পতন, মমতাদির পদত্যাগ চাই হয়ে যাচ্ছে। কিন্তু একই সময় যখন 5 জন বাচ্চা স্কুলে যাওয়ার পথেই রেলে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তখন রেলের মন্ত্রীর পদত্যাগ কেউ চাইছে না। জিআরপির পুলিশরা কেন সেখানে তদারকি করতে ভুল করেছিল, যে গেটম্যান সে মদ্যপ অবস্থায় থাকে, সেটা দিনের পর দিন অভিযোগ থাকা সত্ত্বেও কেন স্টেশন মাস্টার বা ক্যাবিন যিনি দেখেন তিনি, কিংবা গেটম্যান, তারা কেন লিয়াজো করে সঠিক ব্যবস্থাপনায় আসেনি, সেসব ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে না। প্রশ্ন লিক হয়ে যাচ্ছে দিনের পর দিন।
87 বার প্রশ্ন লিক হয়ে গেল, শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে না, ওখানে সোনাম ওয়াংচু তিনি 20 দিনের মাথায় আজকে চূড়ান্ত অসুস্থ হয়ে পড়েছেন, তার জন্য কেন্দ্র হাইকোর্ট বলার পরেও কোনো ব্যবস্থা আজ অব্দি করেনি। সেখান থেকে প্রশ্ন তো মানুষের উঠবে, এটা লিকের সরকার, এটা তোষামোদের সরকার, এটা শরণার্থীদের সরকার ইন নেগেটিভ কনটেক্সট, মানে যারা যে সব সাংসদ ওদের স্মরণে যাচ্ছে তাদের সরকার, এটা প্রকৃত মানুষের সরকার নয়। তাই জন্য ইথানলের সমস্যা আসছে, তাই জন্য ফাইন্যান্সের সমস্যা আসছে, সব থেকে বেশি বিদেশি লোন আসছে। পশ্চিমবঙ্গে একসময় ঋণ নিয়ে মারাত্মক মাথা ব্যথা ছিল, নাকি 1.5 লক্ষ টাকার উপর পার হেড ঋণ। ভারতের ঋণটা যে কেউ ক্যালকুলেট করুক দেখবে 4.5 লক্ষ ঋণ পার হেড, সেটা কেউ বলতে পারছে না। ফলে কোথাও গিয়ে বিদেশি বিনিয়োগ যেমন কমছে, সব থেকে বেশি ভারতীয় দেশ ছাড়ছে। পুরো পৃথিবীতে নাগরিকত্ব ছাড়ার লড়াইয়ে ভারত প্রথম, সব থেকে বেশি মাইগ্রেন্ট ভারত থেকে বেরিয়ে যাচ্ছে, সব থেকে বেশি বিদেশি লোন ভারতের রয়েছে। হরমুজ প্রণালীতে নাবিকরা মারা যাচ্ছে, এস জয়শঙ্করের সেই কঠিন বক্তব্য দেখা যাচ্ছে না। সার্বিকভাবে দেশের অভ্যন্তরে, দেশের বাইরে কোথাও গিয়ে একটা কম্প্রোমাইজড সরকার চলছে, যে কম্প্রোমাইজড সরকার মূলত নিজেদের স্বার্থে আর কিছু ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থে কাজ করছে, সার্বিক জনগণের স্বার্থে নয়। কিছু পরাজয় থাকে একেবারে শেষ হয়ে যাওয়ার জন্য নয়, কিছু পরাজয় অনেক সময় স্বপ্ন দেখাতে শুরু করে। ঠিক যেভাবে প্রদীপ্ত আমাদের বোঝালেন, জানালেন এবং শেখালেন, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভরসার সাঁকো। 21শে জুলাই নতুন করে বার্তা দেবেন তিনি, কি বলতে চাইছেন আমরা নিশ্চয়ই শুনবো। ততক্ষণ আপনাদের আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরে ভিডিওতে। প্রদীপ্ত ভালো থাকবেন।